আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সবার পছন্দের পরীর গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, আশা করি অনেক ভালো লাগবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে দিন। আমি চলে যাচ্ছি গল্পে। বাবা নাহিদ, অনেকে বলে ওই পুকুর বাড়ি জিনপরিদের দেখে। ওসব শুনে তো আমার ভয় হয়। তোর যদি কিছু হয়ে যায় বাবা? মায়ের কথায় আমি বললাম, আরে মা, না, কে বলল? কই, আমি তো কখনো দেখিনি। লোকে দেখে এটা একটা বানিয়ে বলে আরেকটা। তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো মা। সময় তো হয়ে আসলো, আমার জন্য খাবার দিয়ে যাও। আমার কথায় মা খাবার ও লাইটটা এনে আমাকে দেয়। আমি মাকে বললাম, তুমি খাবার খেয়ে ঘুমায় যাও কেমন? কথাটা বলেই খাবার ও লাইটটা নিয়ে রওনা করলাম চেয়ারম্যান সাহেবের পুকুরের দিকে। আমি, নাহিদ, পরিবারে আমিও মা ছাড়া কেউ নেই। মা বৃদ্ধা হয়ে গেছে, প্রায় সময় অসুস্থ হয়ে থাকে। পরিবারের হাল ধরতে আমি নানা রকম কাজ করি। বুঝতেই পারছেন, গরিব মানুষ। আমি নানা রকম কাজ করায় আমাদের এলাকার চেয়ারম্যান আমাকে একটা কাজ দেন। রাতে ওনার পুকুর পাহারা দেয়া। ওনার বিশাল একটা পুকুর আছে, উনি সেখানে মাছ চাষ করেন। পুকুরটা গ্রাম থেকে একটু দূরে, ফসলি জমির মাঝে। পুকুরের চারিদিকে গাছপালা, একদিকে বড় কয়েকটা গাছ, সেখানে একটা ছোট ঘর বানানো। আমাকে সেই ঘরেই থাকতে হয়। আমি বাড়িতে থাকা অবস্থায় মাঝে বলল পুকুর পাড়ে অনেকে জিনপরিদের দেখে। আসলে কথাটা সত্যি। মা ভয় পাবে বলে বলিনি। সবার মতো আমিও অনেকবার দেখেছি, তবে সামনাসামনি স্পষ্ট নয়। ওই পুকুরের আশপাশে অনেক জিনপরির চলাচল আমি বুঝতে পারি। ওদের কখনো দেখলেও আমি ডিস্টার্ব করি না, ওরাও আমাকে ভয় দেখে না। আমার কাজ হলো শুধু রাতটা পাহারা দেয়া। সকাল হলেই বাড়িতে চলে আসি, আবার রাতে যাই। আজকে রাতের আকাশটা বেশ সুন্দর, জ্যোৎস্না রাত। তারাগুলো কেমন মিটমিট করে চলছে, মিষ্টি মিষ্টি বাতাস বইছিল। মনের আনন্দে খাবার ও লাইট নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। বেশ কিছুক্ষণ আপন মনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাবার পর ছোট ঘরটাতে ঢুকে খাবারগুলো রাখলাম। আমি রাত 10টা-11টার দিকে খাবার খাই, তাই বাড়িতে না খেয়ে খাবার সাথে করে নিয়ে আসি। খাবারগুলো ঘরে রেখে আমার শখের বাঁশিটা নিয়ে বাইরে বের হলাম। রাতে তো আমার সাথে কেউ থাকে না, আমি নীরবে বসে বাঁশি বাজাই। আমি বাঁশিটা নিয়ে বাইরে এসে লাইট মেরে পুকুরের চারিদিকটা ভালো করে দেখলাম। পুকুরের চারিদিকে ভালো করে চেক করার পর একটা গাছের নিচে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছিলাম। আমি বাঁশি বাজানোর সময় ফিল করি নূপুর পড়ে ঝনঝন আওয়াজ করে কেউ হেঁটে আসছে। এইরকম আওয়াজ পেয়ে আশেপাশে তাকাই, কিন্তু কাউকে দেখতে পারি না। কাউকে দেখতে না পেরে আবারও বাঁশিতে সুর তুলি। তখন আমার নাকে ভেসে আসে মিষ্টি সুন্দর একটা সুঘ্রাণ। আমি এই সুঘ্রাণটা আগেও পেয়েছি। আমি জানি আমার আশপাশে কেউ থাকে, আমার বাঁশির সুর শুনে। কিন্তু আমি তাকে কখনো দেখিনি, কথাও বলিনি। তবে আমার ইচ্ছে আমি ওর সাথে কথা বলবো। এসব ভাবছি আর বাঁশি বাজাচ্ছি। হঠাৎ আমার থেকে একটু দূরে নূপুর পড়ে ঝনঝন আওয়াজ করে কেউ চলে যাচ্ছিল। তখন বাঁশিটা রেখে ওদিকে লাইট মারতেই দেখলাম চোখের পলকে কেউ বাতাসে মিশে গেল। ওকে স্পষ্ট দেখতে না পেরে দৌড়ে ওদিকে যেতে যেতে বললাম, এই, কে তুমি? দাঁড়াও, আমার সাথে কথা বলো। আমি তোমার সাথে কথা বলতে চাই, শোনো। কিন্তু এতে কোনো লাভ হলো না। আমি সেখানে আর কাউকে দেখতে পেলাম না। এদিকে রাত অনেক হয়ে গেছে, খাবার খেতে হবে। এই ভেবে বাঁশিটা নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে খাবারটা খেতে যাব, এমন অবস্থায় খেয়াল করলাম আমার ঘরে আরো অন্য কিছু খাবার রাখা। ওই খাবারগুলো দেখে আমি অবাক হয়ে মনে মনে বললাম, আরে, এগুলো খাবার কার? কে নিয়ে আসলো? আমি তো এগুলো নিয়ে আসিনি। নাকি মা দিয়েছিল আমার মনে নেই। এই ভেবে ওই খাবারগুলো একটু মুখে দিতেই চমকে উঠলাম, কারণ খাবারগুলোর স্বাদ ছিল অতুলনীয়। এরকম মজার খাবার আমি খাইনি কখনো। খুব মজা করে খাবারগুলো খেয়ে আরও বেশ কিছুক্ষণ পুকুরটা পাহারা দিতে লাগলাম। তখন পাহারা দেওয়ার সময় পুকুরের ওই পারে দুটো সাদা কাপড় পরা দুটো অবয়বকে দেখতে পাই। আমি রোজ রাতেই ওদের দেখি। আমার ধারণা ওরা জিন। দেখে মনে হয় স্বামী স্ত্রী, হয়তো এই পুকুর পাড়ে থাকে। ওদের দেখে কখনো চিৎকার করিনি, ওদের দিকে লাইটও মারিনি। যাই হোক, সময় তখন শেষ রাতের দিকে। রোজ শেষ রাতে আমি একটু ঘুমাই, সে রাতেও তাই করি। শেষ রাতের দিকে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি।
আমি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখি। আমি দেখি আমি শুয়ে আছি, কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি ওর মুখ দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম। আমি কথা বলতে পারায় ওকে বললাম, কে তুমি? আমার কাছে আসো কেন? আমার কথায় ও বলল, আমি একটা পরী। তোমার কাছে আসি তোমাকে ভালো লাগে তাই। মেয়েটার কথায় তখনই আমার ঘুম ভেঙে যায়, আর তখনই আমি বুঝতে পারি ওটা স্বপ্ন না। কারণ ঘুম ভেঙে যাওয়ার পর আমি অনুভব করছিলাম মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি চোখ খুলতেই ও দ্রুত সেখান থেকে চলে যায়। আর তখনই আমি তাড়াহুড়ো করে বাইরে গিয়ে বলি, শোনো, যেও না, আমি তোমার সাথে কথা বলবো, শোনো। কিন্তু আমার কথায় সেই পরী আমার সামনে আসে না। পরী আমার সামনে না আসায় আমি ফিরে যাই আমার ছোট ঘরে। রাত আর বেশি নেই। একটু পর ফজরে আজান দিয়ে দিবে। এই ভেবে বাকি রাতটুকু আর না ঘুমিয়ে লাইট হাতে সকাল পর্যন্ত পুকুরটা পাহারা দেই। সকাল হতেই চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে মায়ের সাথে খাবার খেতে বসলাম। খাবার খাওয়ার সময় আমি মাকে বললাম, আচ্ছা মা, একটা কথা বলো, আমার বাবা কি কাজ করতেন? ওনার পেশা কি ছিল? আর উনি মারা গিয়েছিলেন কখন? আমার কথা জবাবে মা খেতে খেতে বলল, তুই যখন ছোট ছিলি তেমন বুঝতে শিখিসনি, তখন মারা গেছে তোর বাবা। আর উনি তো কবিরাজ ছিলেন, তোর বাবার ভালো নাম ডাক ছিল। তা বাবা হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি যে? মায়ের কথা জবাবে আমি খেতে খেতে বললাম, কই, এমনি, কখনো শুনিনি, হঠাৎ বাবার কথা মনে পড়ল, তাই জিজ্ঞেস করলাম। এই বলে খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে পুকুর পাহারা দিতে হয়, দিনের বেলা না ঘুমালে পরে সমস্যা হয়। কথা মতো আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে বিকেলের দিকে বাজারে যাই। আর সন্ধ্যার পর বাড়িতে ফিরি। বাড়িতে ফিরে মাকে বলি, মা, ও মা, তোমার রান্না কি হলো? আমার যেতে হবে তো, দাও দাও, খাবার দাও। আমার কথায় মা খাবার নিয়ে এসে আমাকে দিয়ে বললেন, আমার সময় মতো খাবার হয়ে গেছে, এই নে। আর শোন, আমি কিছু পিঠা বানিয়েছি, তোকে দিয়েছি, খেয়ে নিস, কেমন? মায়ের কথায় খুশি মনে খাবারগুলো নিয়ে লাইট হাতে বেরিয়ে পড়লাম পুকুরের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে গিয়ে রোজ রাতের মতো আগে ঘরে খেলাম। ঘরে গিয়ে খাবারগুলো রেখে বাসিটাও লাইটটা নিয়ে বাইরে বেরিয়ে পুকুরের চারিদিকটা ঘুরে দেখলাম। চারিদিকটা ঘুরে দেখে একটা গাছের নিচে বসলাম। যখন চারিদিকটা ঘুরে গাছের নিচে বসলাম, আপন মনে বাঁশি বাজাতে লাগলাম। আমি জানতাম আজকেও সেই পরীটা আসবে আমার বাঁশির সুর শুনতে। আজকে আমি ওর সাথে কথা বলবো। এই ভেবে বাঁশি বাজিয়ে চলছিলাম। একটু আমার নাকি সেই পরিচিত সুন্দর সুঘ্রাণ ভেসে আসলো। আর আমি শুনতে পেলাম সেই নূপুরের আওয়াজ। আমি নূপুরের আওয়াজ পেয়ে বাঁশি থামিয়ে বলে উঠলাম, কে তুমি? আমি জানি তুমি এখানেই আছো। কথা বলো আমার সাথে। আমার সামনে আসো। কিন্তু আমার কথায় কোনো সাড়া দিল না। আমি কোনো সাড়া না পেয়ে আমার থাকার ঘরের দিকে যেতে লাগলাম, কারণ আমার খাবার সময় হয়ে গেছে। আমি খাবার খেতে ঘরে ঢুকে চমকে উঠলাম, কারণ ঘরে গিয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে আমার ঘরে বসে আছে। সেই মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, এই, কে তুমি? এত রাতে এখানে কি করো? বলো, কে তুমি? আমার কথায় মেয়েটা আমার দিকে তাকিয়ে বললেন, আমি কে হতে পারি বলো তো? আমি কিভাবে জানবো কে তুমি? তুমি বলো, কে তুমি? এখানে কেন আসছো? আমার কথার জবাবে মেয়েটা বলল, আমি একটা মেয়ে, দেখতে পাচ্ছ না? আমি বিয়েবাড়ি থেকে পালিয়ে আসছি, কারণ তোমাকে বিয়ে করব বলে। কি? আমাকে আমাকে বিয়ে করবে মানে? কি সব উল্টোপাল্টা কথা বলছো? তুমি এখান থেকে চলে যাও। কেউ দেখলে উল্টোপাল্টো ভাববে। আর এই জায়গায় ভালো না, চলে যাও। আমার কথায় মেয়েটা বললেন, আমাকে ডেকে আমার সাথে কথা বলতে চেয়ে এখন আবার যেতে বলছো? কে বলল তোমাকে ডাকছি? কই, আমি তো তোমাকে ডাকিনি, কথাও বলতে চাইনি। আমার কথায় মেয়েটা বললেন, ডাকছো? তুমি কি জানো আমার আসল পরিচয়? আসল পরিচয়? কে তুমি বলো তো? তখন মেয়েটা বলল, তুমি ভয় পেও না, আমি কোনো মানুষ না, আমি একটা পরী। আমি সেই পরী যে রোজ রাতে তোমার বাঁশির সুর শুনতে ছুটে আসি তোমার কাছে। পরীর কথায় আমি ভয় পেয়ে দু পা পিছিয়ে যাওয়ায় ও বলল, আরে ভয় পেও না, আমাকে দেখে কি ভয় করছে তোমার? আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না, কোনো ভয়ঙ্কর রূপেও আসেনি, তাহলে ভয় পাচ্ছ কেন? তুমি আমার সাথে কথা বলতে চেয়েছিলে না? সবসময় বলতে না সামনে আসতে? আজকে তোমার সামনে আসলাম, এখন আমাকে দেখে আর কথাই বলো না। দেখো আমাকে, আর কথা বলো। পরীর কথায় একটু সাহস নিয়ে বললাম, সত্যি তুমি পরী? তোমার সাথে কথা বলতে পারবো, দেখতে পারবো,
ভাবতে পারিনি। আচ্ছা, তুমি কতদিন ধরে আমার এখানে আসো? নাকি তুমি থাকোই এখানেই? আমার কথায় পরীটা বলল, বলবো, সব বলবো। আগে তুমি খাবার খেয়ে নাও। তোমার তো খাবার সময় হয়ে গেছে, তাই না? পরীর কথায় আমি কিছু না বলে হাত মুখ ধুয়ে খাবার নিয়ে খেতে খেতে পরীকে বললাম, আচ্ছা, তোমার নাম কি? তখন পরী বলল, আমার নাম হাফসা। ও, তোমার নামটা সুন্দর, ঠিক তোমার মতো। পরীরা বুঝি এমন সুন্দর হয়? আমার কথায় হাফসা পরী মুচকি একটা হাসি দিয়ে বলল, আমাকে পাশে বসিয়ে রেখে একা একা খাবার খাচ্ছ, আমাকে খেতেও বলছো না। পরীর কথায় আমি বললাম, ও তাই তো, দুঃখিত, বুঝতে পারিনি। এই নাম তুমি আমার মায়ের হাতে বানানো পিঠাগুলো নাও, নাও, খাও। কথাটা বলে পরীকে পিঠাগুলো দিলাম। পরী পিঠাগুলো হাতে নিয়ে খেতে খেতে বলল, অনেক মজার তো পিঠাগুলো। তোমার মায়ের হাতের রান্না তো বেশ ভালো। পরীর কথায় আমি একটু হেসে বললাম, মানুষদের খাবার জিন জাতির ভালো লাগবে আগে তো জানতাম না। আচ্ছা, গতকাল রাতে আমি এখানে কিছু খাবার পেয়েছিলাম। খাবারগুলো খেয়েছি, অনেক মজার ছিল খাবারগুলো। এগুলো কি তুমি এখানে রেখেছিলে? আমার কথার জবাবে হাফসাপুরি বললেন, হ্যাঁ, ওগুলো আমি তোমার জন্য রেখেছিলাম। তুমি খেয়েছো বলে খুশি হয়েছে। নাও, এবার খাওয়া শেষ করে আমার সাথে বাইরে চলো। আজকে তুমি আমার সামনে বাঁশি বাজাবে, আর আমি মুগ্ধ হয়ে তোমার বাঁশির সুর শুনব। পরীর কথায় আমি খাবারটা শেষ করলাম। খাবার শেষ করে বাঁশিটা হাতে নিয়ে ঘরটা থেকে বাহিরে বের হলাম। তখন পরী আমাকে বলল, আচ্ছা, তুমি এখানে থাকো, তোমার ভয় করে না? না, কিসের ভয়? চেয়ারম্যানের এই পুকুরটা পাহারা দেয়াই আমার কাজ। নিজের কাজের সময় কি ভয় পেলে চলে বলো? আমার কথায় হাফসা পরী বলল, তোমার অনেক সাহস। আচ্ছা, আসো, ওই গাছের নিচে বসবা। পরীর কথায় ওর সাথে সাথে হাঁটতে হাঁটতে বললাম, বললে না তো তুমি আমার এখানে কতদিন ধরে আসো আর কেন আসো? আমার কথায় হাফসা পরী বললেন, তাও প্রায় অনেক দিন হবে। আমি একদিন এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি তোমার বাঁশির সুর শুনতে পারি। তোমার বাঁশির সুর এতটাই মধুর ও ভালো ছিল যে আমি মুগ্ধ হয়ে তোমার বাঁশির সুর শুনেছি। সেদিনের পর থেকে রোজ রাতে তোমার কাছে আসতাম, তোমার বাঁশির সুর শুনতাম। আমার ইচ্ছে করতো তোমার সামনে আসি, কথা বলি, কিন্তু পরে ভাবলাম তুমি যদি ভয় পাও বা আমাকে দেখে চিৎকার করো। কিন্তু এখন ইদানিং দুদিন ধরে তুমি আমাকে দেখতেও কথা বলতে ইচ্ছে প্রকাশ করায় আমি তোমার কাছে আসলাম। তুমি আমাকে দেখলা, কথা বললা, হয়তো এরপর থেকে আমাদের রোজ কথা হবে। তুমি কিন্তু এসব কাউকে বলো না। তোমার মাকে বলতে পারো, তবে এখন না, কিছুদিন গেলে বলিও। এখন বললে ভয়ে উনি তোমাকে এখানে কাজ করতেই দেবে না। পরীর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে, তাই হবে। তখন পরী বলল, এখন এখানে বসে বাঁশি বাজাও। পরীর কথায় আমি বাঁশি বাজাতে শুরু করলাম। ওদিকে পরীও মুগ্ধ হয়ে আমার বাঁশির সুর শুনছিল। আমি বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ করে থেমে যাই। তখন হাফসা পরী আমাকে বললেন, কি হলো, থামলে কেন? পরীর কথার জবাবে আমি বললাম, দেখো, ওদিকে দেখো, ওই যে পুকুরের ওই পাড়ে সাদা কাপড় পরা দুজনকে দেখতে পাচ্ছ? আমি রোজ রাতে ওদের দেখি। আমার মনে হয় ওরা তোমার মতো কোনো জিন হবে। আমার কথায় হাফসা পরী বললেন, ঠিক বলেছ, ওরা জিন জাতি। তবে ওরা ভালো, কখনো তোমার কোনো ক্ষতি করবে না। ওরা এখানেই থাকে, তুমি কখনো ওদের সাথে ঝামেলা করো না, তাহলে তোমার কোনো সমস্যা আশা করি হবে না। ঠিক আছে, তাই হবে, কোনো ঝামেলা করব না। আমার কথায় পরী বললেন, আচ্ছা, আমাকে আজকে যেতে হবে, আমি কালকে আসব সময় মতো, কেমন? কথাটা বলেই চলে গেলেন হাফসা পরী। ও চলে যাবার পর বাকি রাতটুকু আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আমি বাড়িতে আসায় চেয়ারম্যান সাহেব আমাকে খবর দিলেন পুকুর পাড়ে যেতে। ওনার খবর পেয়ে আমি দিনের বেলা চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাবার পর চেয়ারম্যান ও চেয়ারম্যানের মেয়েকে দেখলাম। আমি সেখানে যাওয়ায় চেয়ারম্যান সাহেব বললেন, ওই তো নাহিদ এসে গেছে। নাহিদ, আমরা আসলাম একটা কাজে, আমার মেয়ে আমাদের এই পুকুরের মাছ খেতে চাইছে। তুমি বাবা কিছু মাছ ধরে দাও তো, আমরা জাল নিয়ে আসছি, এ নাও। চেয়ারম্যানের কথায় আমি জাল নিয়ে বেশ কিছু মাছ ওদের ধরে দিলাম। মাছ ধরা শেষে পুকুর পাড়ে সেই ছোট ঘরটাতে এসে জামা কাপড় চেঞ্জ করার পর ওখানে চেয়ারম্যানের মেয়ে আসলো। উনি এসে আমাকে বলল, কেমন আছো, তুমি এখানেই থাকো? ওনার কথা জবাবে আমি বললাম, হ্যাঁ, আমি এখানেই থাকি, তবে দিনের বেলা না, হ্যাঁ, রাতের বেলা। তখন উনি আমার বাঁশিটার দিকে তাকিয়ে বলল, তুমি বাঁশি বাজাতে পারো? হ্যাঁ, পারি। আমার কথায় উনি বললেন, আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে? এখন এখন তো দিন, আমি তো রাত্রেবেলা নীরবে বাঁশি বাজাই। আমার বাঁশির সুর শুনতে হলে রাতের বেলা আসতে হবে। আমার কথায় চেয়ারম্যানের মেয়ে বলল, ঠিক আছে, তাহলে তাই হবে।
আমিও আমার বান্ধবী সন্ধ্যার পর আসবো এখানে, তখন আমাদের বাঁশি বাজিয়ে শোনাবে। ওনার কথায় মনে মনে ভাবলাম, রাতে তো হাফসাপুরি আসে আমার কাছে, উনি আসলে তো সমস্যা হবে, এটা ভেবে ওনাকে বললাম, না, রাতে আসবেন না। কেন? রাতে তোমার এখানে কেউ থাকে নাকি? আমাকে আসতে মানা করছো? না, মানে, না, কেউ আসে না, আমি একা থাকি। আমার কথায় চেয়ারম্যানের বললেন, তাহলে সমস্যা নেই, আমি আমার বান্ধবীকে নিয়ে আসবো আজ সন্ধ্যার পর। কথাটা বলে চলে গেলেন উনি। উনি চলে যাবার পর আমি ভাবতে লাগলাম, উনি যদি রাতে আসে তাহলে তাহলে কি পরী আসবে নাকি আসবে না? এসব ভাবতে ভাবতে আবারও বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর গোসল করে খাবার খেয়ে ঘুমালাম। ঘুম থেকে বিকেলে উঠে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে সন্ধ্যার পর প্রতিদিনের মতো চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে গিয়ে দেখলাম চেয়ারম্যান সাহেবের মেয়ে ওনার এক বান্ধবীকে নিয়ে বসে আছে। আমি ওখানে যাওয়ায় ওনারা বললেন, তুমি আসছো? আমরা কিছুক্ষণ আগে এখানে আসছি, বাহিরে কেমন লাগছিল বলে ঘরে আসছি। ওনার কথায় আমি বললাম, জায়গাটা ভালো না, এভাবে কখনো আসবেন না কেমন? আজকে আসছেন, আমার বাঁশির সুর শুনে চলে যান। কথাটা বলে ঘরে খাবারটা রেখে ওনাদের নিয়ে বাইরে আসলাম। বাইরে এসে আমি বাঁশি বাজাতে লাগলাম আর ওরা মুগ্ধ হয়ে বাঁশির সুর শুনছিল। এভাবেই বেশ কিছুক্ষণ বাঁশির সুর শোনানোর পর আমি থেমে গিয়ে ওদের বলি, ম্যাডাম, আপনি এখন চলে যান, রাত গভীর হচ্ছে, আপনার বাবা চিন্তা করবেন। আমার কথায় চেয়ারম্যানের মেয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে। এই বলে উনি আমার দিকে ১,০০০ টাকা বাড়িয়ে দিয়ে বললেন, নাও, এটা রাখো, তুমি বেশ ভালো বাঁশি বাজাও, তোমার বাঁশির সুরে জাদু আছে। ওনার কথায় আমি বললাম, টাকা লাগবে না ম্যাডাম, আমি টাকা নিতে পারবো না, আপনার বাঁশির সুর ভালো লাগছে, প্রশংসা করেছেন, আমি এতেই অনেক খুশি হয়েছি। আপনারা এখন আসুন কেমন? আমার কথায় উনি বললেন, তোমার বাঁশির সুরের মতো তোমার মনটাও সুন্দর। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজ আসি কেমন? কথাটা বলেই চলে গেলেন ওরা। ওরা চলে যাবার পর আমি সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম হাফসাপুরীর জন্য। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও হাফসা আমার কাছে আসে না। হাফসাপুরী না আসায় আমি চলে গেলাম ঘরে। সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেতে লাগলাম। আমি খাবার খাওয়ার সময় হঠাৎ কেউ একজন কথা বলে উঠল। কেউ বলল, মানুষকে বাঁশির সুর শোনাতে বুঝি খুব ভালো লাগে? ওনার কথায় ওদিকে তাকিয়ে দেখলাম পরী আসছে। পরীর কথায় ওকে বললাম, আরে, তুমি এখন আসলে যে? অন্যদিন তো আরও আগে আসো, আমি বাঁশি বাজানোর সময়। আমার কথার জবাবে পরী বললেন, আজ তুমি একা ছিলে নাকি? তোমার বাঁশির সুর শোনার জন্য তো অন্য লোক ছিল, তাই না? তাকে গিয়ে শোনাও ভালো করে। পরীর কথার জবাবে আমি বললাম, আসলে চেয়ারম্যানের মেয়ে হঠাৎ বায়না ধরল আমার বাঁশির সুর শুনবে বলে। আমি তো ওনাকে ইচ্ছে করে ডাকিনি, তাই না? তখন পরী বললেন, ঠিক আছে, আজকের জন্য মেনে নিলাম। এরপর যদি ওকে আর কখনো ওইখানে আসতে দেখি, সেদিন ওকে ভয় দেখাবো, মনে রেখো। পরীর কথায় আমি হেসে বললাম, চেয়ারম্যানের মেয়েকে ভয় দেখালে চেয়ারম্যান সাহেব তোমাকে বন্দি করবে। কোনো কবিরাজকে দিয়ে তখন কি ভালো লাগবে? উম, এত সহজ না বন্দি করে। আসুক না দেখি কোন কবিরাজ আসে। তুমি চেয়ারম্যানের মেয়েকে সোজা বলে দিবা, ও যেন তোমার কাছে আর না আসে। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলবো। কথাটা বলেই খাবার শেষ করে বাইরে আসলাম। বাইরে এসে পরীর পাশে বসে গল্প করতে লাগলাম, কখনো বা বাঁশি বাজাতে লাগলাম। এভাবে অনেকক্ষণ চলার পর হাফসা পরী সেদিনের মতো চলে যায়। এরপর থেকে হাফসা রোজ আসতো আমার পাশে সুর শুনত, কখনো বা আমার জন্য খাবার নিয়ে আসতো। রোজ রাতের মতো একদিন হাফসা আমার কাছে আসে, ওকে সেদিন বলি, আচ্ছা হাফসা, একটা কথা বলো, তোমার রাজ্যে তোমার কে কে আছে? আমার কথার জবাবে হাফসা বলেন, ওর মা, বাবা ও একটা ছোট বোন আছে। হাফসার কথায় আমি ওকে বললাম, আচ্ছা, তোমাদের রাজ্য মনে হয় অনেক সুন্দর, তাই না? তখন হাফসা বললেন, হ্যাঁ, তুমি চাইলে আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে পারি, ঘোরাতে পারি। পুরীর কথায় আমি একটু ভয়ে ভয়ে বললাম, সত্যি? কিন্তু আমার ভয় করে, আমি কখনো না কখনো যাব তোমার রাজ্যে, তবে আজকে না। আমার কথায় হাফসা রাজি হলেন আর বললেন, ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয় আমাকে বলো। এভাবে আরও কিছুদিন গেল। আরও কিছুদিন গেলে এক রাতে চেয়ারম্যানের মেয়ে আমাকে না জানিয়ে রাতে আমার কাছে সেই পুকুর পাড়ে আসে। কিন্তু আমার কাছে আসার আগেই হাফসা পরী ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। চেয়ারম্যানের মেয়েকে পরী ভয়ঙ্কর রূপ দেখায়, সেটা দেখেও পালিয়ে যায়। আমিও হাফসা পরী রোজ রাতে দেখা করতাম, কথা বলতাম। এভাবে চলতে চলতে একসময় দুজনের দুজনকে ভালো লেগে যায়। আমিও হাফসা পরী একে অপরকে ভালোবেসে ফেলি। আমরা একে অপরকে ভালোবাসি এই কথা কেউ জানত না। পরী আমার কাছে আসতো, কথা বলতো, দুজনে সারা রাত গল্প করতাম। এভাবে কেটে গেলেও আরও বেশ কয়েকটা দিন।
কয়দিন পরের ঘটনা। একদিন সন্ধ্যায় আমি পুকুর পাড়ে যাবার জন্য রেডি হচ্ছিলাম। তখন মা বলল, বাবা নাহিদ, আমার শরীরটা তো তেমন ভালো না। আমি ভাবছিলাম তোকে বিয়ে দিব। তুই কি বলিস? মায়ের কথায় আমি বললাম, আমার বিয়ে? মা, এখনই কেন? যাক না আরো কিছুটা সময়। সময় হলে আমি তোমাকে বলবো। তুমি তুমি এসব নিয়ে ভেবো না। দাও, খাবারটা দাও। কথাটা বলে খাবার নিয়ে পুকুরের দিকে রওনা করলাম। আমি হাঁটছি আর মনে মনে বলছি, আমি যে হাফসাপুরীকে ভালোবাসি, আমি যে ওকে বিয়ে করব, এটা মাকে কিভাবে বলি? উনি শুনলে কি মেনে নিবে? এসব ভাবতে ভাবতে পুকুর পাড়ে চলে গেলাম। সেখানে যাওয়ার পর দেখলাম চেয়ারম্যান সাহেবের মেয়ে ওখানে বসেই, সাথে ওনার বান্ধবী। আমি ওখানে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে ম্যাডাম, আপনি আপনি হঠাৎ এখানে কেন? আমার কথায় চেয়ারম্যানের মেয়ে কিছু না বলে ওনার বান্ধবীকে বললেন, তুই একটু দূরে যা তো। ওনার কথায় ওনার বান্ধবী দূরে যাওয়ায় উনি আমাকে বললেন, আমাকে দেখে অবাক হও কেন? আমাকে দেখে কি ভয় করে তোমার? না না, ভয় করবে কেন? আসলে রাত্রের বেলা হঠাৎ করে আসছেন তো, তাই। আপনার বাবা বা অন্য কেউ দেখলে তো খারাপ ভাবতে পারে, তাই না? আমার কথার জবাবে উনি বললেন, কে কিভাবে ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। শোনো, তোমাকে একটা কথা বলতে আসছি। হ্যাঁ, বলুন না। কি বলবেন? শুনছি আমি। আমার কথায় চেয়ারম্যানের মেয়ে বললেন, তুমি বেশ সুন্দর বাঁশি বাজাও। আমি তোমার বাঁশির সুরে মুগ্ধ। শুধু বাঁশিতে না, তোমার সততা, আচার আচরণে আমি মুগ্ধ। তোমার বাঁশির সুর, তোমার সততা, তোমার ভালো আচরণ, ভালো কথাবার্তা আমাকে ভাবায়। আমি তোমার বিষয়ে ভাবি। আর ভেবে এটা বুঝতে পারছি, তোমাকে আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি? কি ম্যাডাম, কি বলেন? মজা করছেন আমার সাথে? না, না, একটুও মজা না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এইটাই সত্যি। তুমি কি আমাকে ভালোবাসো? এইটাই ভালো হবে। ভালোবাসো আমায়? চেয়ারম্যানের মেয়ের এমন কথায় আমি অনেকটা অবাক হয়ে বলি, না, এটা হয় না। আপনি কোথায়, আমি কোথায়? আমি আপনাদের পুকুর পাড়া দেই। আমাকে চাকর বলতে পারেন। আমার সাথে কি আপনার কোনোভাবে যায় বলেন তো? যায় কি না সেটা প্রেম হলে বুঝবা। আমি আমার কথা জানিয়ে দিলাম। আশা করি তুমি আমার কথাগুলো ভাববা। ভেবে আমাকে জানাবে। ওনার কথায় আমি উত্তরে বললাম, জানানোর কিছু নেই ম্যাডাম। আমি এখনই উত্তর দিয়ে দিচ্ছি। আমি আমি আপনাকে ভালোবাসতে পারব না। কখনো না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমার কথায় উনি দাঁড়িয়ে বলল, রাগ করছো কেন? ভালোবাসি, এটা কি বলতে পারবো না? আমি যখন তোমাকে ভালোবেসেছি, তার মানে যেভাবে হোক তোমাকে আমার চাই। কথাটা মনে রেখো। কথাটা বলে চলে গেলেন চেয়ারম্যানের মেয়ে। উনি চলে যাবার কিছুক্ষণ পর হাফসা পড়ে আসলেন। হাফসা এসেই বললেন, চেয়ারম্যানের মেয়ে কেন আসছে তোমার কাছে? কি চাই ও? ভালোবাসা চাই আমার কাছে। মানে? কি বলো? নাহিদ, কি বলছো তুমি? ও তোমার কাছে ভালোবাসা চায় মানে? হাফসার কথার জবাবে আমি সব ঘটনা ওকে খুলে বললাম। হাফসাকে বললাম, ও নাকি আমাকে ভালোবাসে, সেটা বলতে আসছে, কিন্তু কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। তাই ওনাকে না করে দিয়েছি। আমি বলেছি ওনাকে কখনো ভালোবাসতে পারবো না। আমার কথায় হাফসা রেগে গিয়ে বলল, দাঁড়াও, আজকে ওর কি অবস্থা করি দেখো, একটু অপেক্ষা করো। হাফসার কথায় আমি ওর হাতটা ধরে বললাম, যেও না, ওকে কিছু করো না। দেখো, মিছিমিছি ঝামেলা বাড়িয়ে লাভ কি? তুমি চেয়ারম্যানের মেয়েকে ভয় দেখালে বা আঘাত করলে চেয়ারম্যান কোনো কবিরাজ বা হুজুরের কাছে যাবে। তখন তো তোমার আমার কথা জানাজানি হবে। দয়া করে যেও না তুমি। উনি আমাকে ভালোবাসার কথা বলেছে। তো কি হয়েছে? আমি তোকে ভালোবাসি না। শান্ত হও, আসো, আমার কাছে এসে বসো। কথাটা বলে আমি খাবার নিয়ে খেতে লাগলাম। আর হাফসাকে বললাম, নাও, হাঁ করো, আমি তোমাকে খাওয়াই দেই। আমার কথায় পড়ি, মন খারাপের কারণে খেতে না চাইলে পরে খাবার খায়। আমি ওকে নিজ হাতে খাইয়ে দেই। খাবার শেষে পরীকে বলি, আমার পাশে বসো, তোমাকে বাঁশি বাজিয়ে শোনাই। কথাটা বলে আমি বাঁশি বাজাচ্ছিলাম, পরী শুনছিল। এভাবে বেশ কিছুক্ষণ বাঁশির সুর শুনে পরী বলল, নাহিদ, আমাকে আজ যেতে হবে। ওর কথা শুনে বললাম, কেন আজকে তাড়াতাড়ি যেতে চাচ্ছ? চেয়ারম্যানের মেয়ে কি আবার ভয় দেখাবার নাকি? আমার কথার জবাবে পরী বললেন, না না, আমি একটা বিয়েতে যাব, আমাদের জিনদের বিয়ে। আমি কালকে আসবো তোমার কাছে, কেমন? কথাটা বলে হাফসা পরী চলে গেলেন। ও চলে যাবার পর আমি আরও বেশ কিছুক্ষণ পুকুরটা পাহারা দিয়ে ঘরে গিয়ে একটু শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার কিছুক্ষণ পর ঘুম চলে আসে। ঘুম আসে, আমি ঘুমাবো এরকম একটা সময় কেউ একজন আমার আঙুল ধরে টানতে থাকে। আমার আঙুল ধরে টান দেয়ায় আমি চমকে গিয়ে চোখ খুলে দেখি একটা ছোট বাচ্চা, একদম ছোট না, 4-5 বছরই বাচ্চা।
আমি চোখ খুলে সেই বাচ্চাটিকে দেখে একটা চিৎকার দিয়ে পিছিয়ে যাই। এদিকে তখন বাচ্চাটা মিষ্টি করে হাসতে থাকে। ওর হাসি দেখে আমি একটু ভয় পেয়ে বলি, এই কে তুমি? কিন্তু আমার দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। তখন ভয়ে ভয়ে আবার বলি, বাবু কে তুমি? এখানে কি করছো? এই বলে আস্তে আস্তে বাচ্চাটির কাছে গিয়ে ওকে ছুঁয়ে দেখলাম। কি জানি এ মানুষের বাচ্চা না জিনের। ওকে ছুঁয়ে দেখার পর মনে হলো মানুষ হবে। এই ভেবে ওকে কোলে নিয়ে বাইরে আসলাম। বাইরে এসে লাইট মেরে পুকুরের চারিদিকে দেখলাম, কিন্তু ওখানে কাউকে দেখতে পেলাম না। কাউকে দেখতে না পেরে মনে মনে বললাম, আরে এখানে তো কেউ নেই, তাহলে এই বাচ্চাটা কে? কত সুন্দর একটা বাচ্চা! কথাটা বলে বাচ্চাটিকে সামনে বসিয়ে বললাম, বাবু তোমার নাম কি? আমার কথার জবাবে ও মিষ্টি করে বলল, তাওহিদ। ওহো, তোমার নাম তাওহিদ? বেশ সুন্দর নাম। তোমার বাড়ি কোথায়? মা বাবার নাম কি? কিন্তু এবারও কিছু না বলে চুপ করে রইল। নিজের নাম বলছে, কিন্তু বাড়ি কোথায় ও মা বাবার নাম কি কিছুই বলছে না। ও কিছু না বলায় আমি পুকুরের চারিদিকে আশেপাশে চিৎকার করে ডাকতে লাগলাম আর বলতে লাগলাম, কেউ কি আছো? এখানে কারো বাচ্চা কি হারিয়েছে? একটা বাচ্চা এখানে! কিন্তু আমার কথার কোনো উত্তর আসলো না। কেউ না আসায় আমি বাচ্চাটাকে নিয়ে ওখানেই অপেক্ষা করতে লাগলাম সকাল হবার জন্য। অপেক্ষা করতে করতে সকাল হলো। সকাল হতেই আমি বাচ্চাটাকে নিয়ে আশপাশের বাড়িগুলো গিয়ে ওদের বললাম, বাচ্চাটাকে কেউ চিনে কিনা। কিন্তু না, ওকে কেউ চেনে না। ওকে কেউ চেনে না, তাহলে ও পুকুর পাড়ে আসলো কিভাবে? এইসব ভাবতে ভাবতে ওকে নিয়ে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মা ওকে দেখে বলল, নাহিদ বাচ্চাটা কে? জানি না মা, গতরাতে হঠাৎ করে আমার কাছে আসছে। আমি আশেপাশে খোঁজ নিয়েও দেখলাম ওকে কেউ চেনে না। আমার কথায় মা বলল, কেউ চেনে না, তাহলে রাতের বেলা আসলো কিভাবে? তুই ওকে জিজ্ঞেস কর, ওর নাম ঠিকানা কি? আমি জিজ্ঞেস করেছি মা। ও শুধু ওর নাম বলে, ওর নাম তাওহিদ। তাছাড়া আর কিছু বলেন না। এখন কি করি তুমি বলো? বাচ্চাটাকে কি ওখানে একা রেখে আসতে পারি? আমার কথায় মা বললেন, না, কত সুন্দর বাচ্চা! দে, আমার কাছে দে। ও আমার কাছে থাক। যতক্ষণ না ওর মা বাবার খোঁজ পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত ও আমার কাছে থাকবে। মায়ের কথায় বাচ্চাটিকে মায়ের কোলেই দিয়ে আমি গোসল করে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে বাচ্চাটির দিকে তাকিয়ে মনে মনে বলে উঠলাম, কত সুন্দর বাচ্চা! এরকম বাচ্চা তো কেউ ফেলে যাবার কথা না, বা রাতের বেলা তো বাচ্চাটার একা পুকুর পাড়ে আসাও সম্ভব না। তাহলে কি ও জিনের বাচ্চা? জিনের সন্তান? জিনের সন্তান হলে আমাদের মতো আচার আচরণ কথাবার্তা বলছে কেন? যাই হোক, এখন চুপচাপ থাকি। রাতে হাফসাপুরি আমার কাছে আসলে ওর বিষয় জিজ্ঞেস করব। এই ভেবে দিনটা পার করে দিলাম। দিনটা চলে যাওয়ায় রাতে পুকুর পাড়ে যাবার আগে মাকে বললাম, মা আমি পুকুর পাড়ে যাচ্ছি, তুমি বাচ্চাটিকে দেখে রেখো। আমি ওর কোনো খোঁজ পেলে তোমাকে জানাবো, কেমন? আমার কথায় মা বললেন, ঠিক আছে। ও আমার কাছে থাকলে বরং ভালো লাগবে। তুই গেলে তো আমি একা হয়ে যাই। ও থাকলে এখন আমার ভালো হবে, তুই যা। মায়ের কথায় আমি চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাবার কিছুক্ষণ পর হাফসা পরেই আমার কাছে আসলো। হাফসা আসায় ওর সাথেই কথা বললাম, গল্প করলাম। গল্পের এক ফাঁকে ওকে বললাম, আচ্ছা হাফসা, একটা কথা তোমাকে, একটা তথ্য এনে দিতে হবে। এই বলে সেই বাচ্চাটিকে কথা ওকে খুলে বললাম। সব শুনে হাফসা বলল, কি ব্যাপার? হঠাৎ বিয়ে করলা নাকি? নইলে বাচ্চা আসলো কিভাবে, হ্যাঁ? পরীর কথায় আমি হাসতে হাসতে বললাম, মজা করো না তো। একদিনের ভিতর কি বিয়ে করলাম নাকি? আর একদিনে কি বাচ্চা হয়? হুম। তুমি না কাল গেলা, আমার এখান থেকে তুমি যাওয়ার পর বাচ্চাটি আসছে। তুমি এখনই খোঁজ নিয়ে জানাও না। জানাও একটু। আমার কথায় হাফসা চলে গেলেন। আর কিছুক্ষণ পর ফিরে আসলেন। হাফসা এসে বললেন, নাহিদ আমি তোমার বাড়িতে গিয়ে বাচ্চাটিকে দেখলাম। ওকে দেখে তো মনে হলো না ও আমাদের জিনজাতির কেউ। আমার মনে হয় ও মানুষ। হাফসার কথায় ওকে বললাম, হাফসা তুমি কি সত্যি বলছো? ও কি আসলে মানুষ? কোনো জিনের বাচ্চা না? নাকি তুমি জেনে শুনে আমাকে বোকা বানাচ্ছ? সত্যি করে বলো তো। আমার কথায় হাফসা পরি বললেন, আরে না, কি বলো? আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন? তোমার কাছে আসা বাচ্চা ছেলেটা জিন না। ও জিন হলে আমি বুঝতাম। পরীর কথায় ওকে বললাম, আচ্ছা এখানে আবার অন্য কাহিনী নেই তো? মানে তুমি আমার বউ, ওই বাচ্চাটা তোমার আমার সন্তান? হয়তো আগে তোমার আমার বিয়ে হয়েছিল, কোনো কারণে আমি স্মৃতি হারিয়েছি। এখন আমার মনে নেই কিছু, এরকম কিছু কি? না, আমার কথায় পরী হাসতে হাসতে বলল, হায় রে, তোমার মাথায় এত কথা আসে কিভাবে? আমি তোমার বউ না, আর তুমি স্মৃতিও হারাওনি। ওই বাচ্চাটা কোনো মানুষের বাচ্চা হবে হয়তো। তুমি এসব বাদ দাও তো। এখন বাঁশি বাজাও, আমি বাঁশি সুর শুনবো। হাফসা পরীর কথায় আমি বাঁশি বাজাতে লাগলাম। ও মুগ্ধ হয়ে শুনতে লাগলো।
এভাবে বেশ কিছুক্ষণ বাঁশি বাজানোর পর হঠাৎ আমার কি যেন হয়। আমি হঠাৎ ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভেঙে যায়, তখন আমি দেখি আমি একটা ঘরে শুয়ে। এটা পুকুর পাড়ের ঘরটা না, অন্য কোথায়। আমি জায়গাটা না চিনে পাশে থাকা পরীকে জিজ্ঞেস করি, হাফসা, এটা কোন জায়গা? তুমি কোথায় নিয়ে আসছো আমাকে? আমার কথার জবাবে একজন বললেন, তুমি এখন জিন যাচ্ছে। ওনার কথাটা শুনে ওদিকে ঘুরে দেখলাম একজন মধ্যবয়স্ক পুরুষ মানুষ ও একজন মহিলা। মহিলা মানুষ সাথে একটা মেয়ে ওরা ঘরে ঢুকলো। ওদের দেখে কিছু বলতে যাব, তখন হাফসা বললেন, নিষাদ, ভয় পেও না। আমি তোমার কথা আমার মা বাবাকে বলছি। তোমার কথা জানার পর ওরা তোমাকে দেখতে চেয়েছিল। এই জন্য তোমাকে না বলে ঘুমের মাঝে নিয়ে আসছি। তুমি ভয় পেও না, চিন্তাও করো না। আমি কিছুক্ষণ পর তোমাকে আবার রেখে আসবো। হাফসার কথা শেষ হতে না হতে হাফসার বাবা বললেন, কেমন আছো বাবা? তোমার মা ভালো আছেন? ওনার কথার জবাবে আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। মাও আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কেমন আছেন? আমার কথার জবাবে ওরা বললেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি বাবা আমাদের জিন রাজ্যে প্রথম আসছো। সামনেও হয়তো কখনো আসবা। তুমি বাবা আমাদের কথা তোমার মাকে ছাড়া অন্য মানুষদের বলো না, এতে সমস্যা হবে। ওনার কথায় আমি রাজি হলাম। এরপর ওনাকে আমাকে পাশে বসিয়ে খাবার খেলেন। খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম করলাম। বিশ্রাম শেষে হাফসা আমাকে বললেন, নাহিদ, চলো তোমাকে আমার রাজ্যটা ঘুরে দেখিয়ে রেখে আসি। কথাটা বলে হাফসা আমাকে নিয়ে তার সুন্দর রাজ্যটা ঘুরে দেখাতে লাগলেন। আমিও মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ ঘোরা শেষে হাফসা আমাকে আবারও সেই পুকুর পাড়ে রেখে গেল। তখন গভীর রাত। আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না জিন রাজ্য থেকে ঘুরে আসলাম। আমাকে হাফসা রেখে যাওয়ায় আমি বাকি রাতটুকু পুকুর পাহাড়া দিয়েই কাটাই। পরের দিন সকাল হলে আমি বাড়িতে যাব এমন একটা সময় চেয়ারম্যানের মেয়ে ঝিনুক আসে আমার কাছে। ওর নাম ঝিনুক। উনি এসে আমাকে বলেন, কি হলো, বাড়িতে যাচ্ছ? ওনার কথা জবাবে আমি বলি, হ্যাঁ, বাড়িতে যাচ্ছি। তা আপনি হঠাৎ এখানে কেন? তখন উনি বললেন, কেন, তোমার কাছে আসতে অনুমতি লাগবে নাকি? তুমি তো আমাকে কিছু জানালে না আমাদের ভালোবাসার কথা। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। তুমি আমাকে ভালোবেসেছো কি না এটা তো বললো না। বলো না আমাকে ভালোবাসো কিনা? ভালোবাসো কিনা এটা তো বললা না তুমি। উনার কথায় আমি ওই একই উত্তর দিলাম। আমি আপনাকে ভালোবাসি না। আর কখনো বাসতে পারবো না। কথাটা বলে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি মা ওই বাচ্চাটিকে কোলে নিয়ে বসে আছে। আমি এসে বাচ্চাটিকে কোলে নিয়ে বলি, কি বাবু, কেমন আছো? খেয়েছো তুমি? আমার কথায় বাচ্চাটা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, খেয়েছি। এদিকে তখন মা বলে, বাবা নাহিদ, তুই কি এর মা বাবার কোনো খোঁজ পেলি? মায়ের কথার জবাবে আমি বললাম, না মা, পেলাম না তো। দেখো কত সুন্দর মিষ্টি একটা বাচ্চা। এরকম একটা বাচ্চাকে কেউ কেন এখানে রেখে যাবে? আমার কথার জবাবে মা বললেন, ওর মা বাবার খোঁজ না পেলে কি আর করার? ও আমাদের কাছে থাকবে। ওকে আমরাই বড় করব। মায়ের কথায় ওকে কোল থেকে নামিয়ে বললাম, তাই করতে হবে। আমি গোসল করে আসছি, তুমি খাবার দাও। কথাটা বলে গোসল করেই খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে বাইরে একটু আড্ডা দিয়ে দুপুরের দিকে ঘুমালাম। আমি ঘুমানোর পর সন্ধ্যা হবার আগে মায়ের ডাকে ঘুম ভেঙে যায় আমার। মা আমাকে ধাক্কা দিচ্ছে আর বলছে, নাহিদ, এই উঠ, দেখ কে আসছে। মায়ের ডাকে বিছানায় উঠে বসে দেখি পিছনে তাকিয়ে দেখলাম চেয়ারম্যান সাহেব আসছে, সাথে ওনার মেয়ে ঝিনুক। আমি চেয়ারম্যান সাহেবকে দেখে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ আমার আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে কি? তখন উনি বললেন, না বাবা, কোনো সমস্যা নেই, তুমি ফ্রেশ হয়ে আসো। ওনার কথায় হাত মুখ ধুয়ে আবার ওখানে আসায় উনি আমাকে আর মাকে বললেন, বসুন আপনি এখানে বসুন, আমি আপনাদের কিছু কথা বলবো। ওনার কথায় আমরা বসলাম। বসার পর মা বললেন, চেয়ারম্যান সাহেব, এবার বলুন, কি বলতে আসছেন? আমার ছেলে কোনো অপরাধ করছে কি? তখন চেয়ারম্যান সাহেব বললেন, না ভাবি, নাহিদ কিছু করেনি। ও খুব ভালো ছেলে। নাহিদ খুব সততার সাথে আমার পুকুর পাহারা দেয়ায় কাজ করছে। ওর ব্যবহারে আমি খুশি। আমি আপনাদের বাড়িতে আসছি একটা প্রস্তাব নিয়ে। জানি কথাটা শুনে অবাক হবেন, বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু কিন্তু এটাই সত্যি। আমি আসছি আমার মেয়ে ঝিনুকের সাথে আপনার ছেলে নাহিদের বিয়ের প্রস্তাব নিয়ে। ওনার কথায় মা অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব, কি বলছেন? আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে মানে? তখন উনি বললেন, হ্যাঁ, শুনে অবাক হলেও এটাই সত্যি। আমার মেয়ে ঝিনুক আপনার ছেলে নাহিদকে পছন্দ করে। এই কথাটা আমি শুনে প্রথমে রাগ করলেও, মেনে না নিলেও আমার মেয়ের পছন্দ ওর সুখের কথা ভেবে রাজি হয়েছি আমি।
আপনারা রাজি হলে আমি ওদের বিয়ে দিতে চাই। আমার মেয়ের সাথে নাহিদের বিয়ে হলে ওর আর পুকুর পাড়া দেওয়ার কাজ করতে হবে না। আমি ওকে কোনো একটা ব্যবসা ধরিয়ে দিব। চেয়ারম্যানের কথায় মা কিছু বলার আগে আমি বললাম, আসলে চেয়ারম্যান সাহেব, আমি আপনার মেয়েকে এর আগেও বলেছি, আমি ওকে ভালোবাসতে পারবো না। বিয়ে তো দূরের কথা, আপনাদের সম্মান করে ভালোভাবে বলছি, আপনারা চলে যান। আপনার মেয়েকে বিয়ে না করায় আমার চাকরি যদি না থাকে তাহলে আমি মেনে নিব। আমার কথা চেয়ারম্যান সাহেব বলল, আরে না না, তোমার সাথে ওগুলো নিয়ে ঝগড়া করতে চায় না। তুমি তোমার চাকরি করো। সন্ধ্যা হয়ে গেছে, তুমি যাও পুকুর পাড়ে যাও। আমি তোমার মায়ের সাথে কথা বলছি। ওনার কথায় আমি তাই করলাম। চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাবার কিছুক্ষণ পর পুরী আসলো। পুরীকে দেখতে আজ আরও সুন্দর লাগছে, কারণ ও শাড়ি পরে আসছে। আমি ওকে দেখে চুপ করে বসে আছি। এদিকে তখন ও আমাকে বলে, কি হয়েছে, তোমার মন খারাপ? পুরীর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, মনটা খারাপ। চেয়ারম্যান সাহেব ওনার মেয়ে ঝিনুককে নিয়ে আমার বাড়িতে গেছেন, আমারও ওনার মেয়ের বিয়ের কথাবার্তা বলতে। আমার কথায় পুরি রেগে গিয়ে বলল, আজকে চেয়ারম্যান ও চেয়ারম্যানের মেয়েকে ছাড়বো না, আজকে ওদের শূন্যে তুলে আছাড় মারবো। পুরীর কথা শুনে ওকে বললাম, না হাফসা, তুমি কিছু করবে না। যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে ওদের কিছু করবে না। তুমি কেন বুঝবা? ওদের ওদের সামনে গেলে ওরা তোমার 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 আমার কথা জেনে যাবে, তখন আরও ঝামেলা হবে। চেয়ারম্যান সাহেব ওনার মেয়েকে নিয়ে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, ঠিক ঠিক আছে, কিন্তু আমি তো রাজি হইনি, তাই না? আমি ওনাকে বলেছি ওনার মেয়েকে বিয়ে করব না। আমার কথায় হাফসা বলল, কিন্তু এভাবে আর কতদিন লুকিয়ে একে অপরকে ভালোবাসবো? তোমার মাকে কেন আমার কথা বলছো না? তুমি কালকে তোমার মাকে আমার কথা বলবা, বলবা আমরা বিয়ে করব। পরীর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। কালকেই মাকে তোমার কথা বলবো। আমি তো চেয়ারম্যান সাহেবকে বাড়িতে রেখে আসছি, জানি না উনি মায়ের সাথে কি কি কথা বলল। কাল সকালে বাড়িতে গেলে জানতে পারবো। আমার কথায় পরি বলল, কাল তোমার সাথে আমিও যাব তোমার বাড়িতে, তোমার মাকে আমার কথা বলবা। আমার কথা শোনার পর উনি আমাকে দেখতে চাইলে ওনার সামনে যাব। হাফসার কথায় রাজি হয়ে ওকে বললাম, আমার পাশে বসো। আমার কথায়ও পাশে বসায় আমি বাঁশি বাজাতে লাগলাম। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ দেখতে পেলাম পুকুর পাড়ের লাইট হাতে কেউ আসছে। কেউ আসছে দেখে পরীকে বললাম, হাফসা চলে যাও, অদৃশ্য হও, কেউ আসছে। আমার কথায় পরী সেখান থেকে চলে গেল। ও চলে যাবার পর সেখানে দুজন লোক আসলেন। আমি ওদের চিনি, ওরা চেয়ারম্যান সাহেবের লোক। ওরা আসে, আমি জিজ্ঞেস করলাম, কি হলো আপনার হঠাৎ এখানে? তখন ওরা বলল, চলো আমাদের সাথে চলো। চেয়ারম্যান সাহেব বললেন, আজ রাতে তুমি ওনার সাথে খাবে। ওনাদের কথায় আমি বললাম, না না, আমি যেতে পারবো না, আমি খাবার খেয়েছি, আপনারা চলে যান। আর ওনাকে বলেন আমি খেয়েছি। আমার কথায় ওরা জোরাজুরি করলেও আমি যাইনি। আমি যেতে রাজি না হওয়ায় ওরা চলে যায়। ওরা চলে যাবার পর হাফসা পরি আমার কাছে আসে আবার। ওরা চলে যাওয়ার পর হাফসা পরি আবার আমার কাছে আসে। পরি এসে বলে, দেখলা, বলছিলাম না ওদের শিক্ষা দিতে হবে। চেয়ারম্যান চেয়ারম্যান কেন তোমাকে ওনার বাড়িতে ডাকবে? তুমি কি ওনার বাড়ির জামাই নাকি? আমি আজকে রাতে ওদের এমন ভয় দেখাবো যা ওরা কখনো ভুলতে পারবে না। পরির কথায় ওকে আবারও মানা করে দিলাম। মিছিমিছি যেন ঝামেলা না করে সেই বিষয়ই নিষেধ করে দিলাম। আমার কথায় পরি শান্ত হলেন ঠিকই, কিন্তু আমাকে বলে দিলেন, এরপর যদি চেয়ারম্যান তোমাকে ওর মেয়ের সাথে বিয়ের কথা বলে, তখন কিন্তু তোমার অনুমতি নিব না। আমি সোজা ওদের অবস্থা খারাপ করব। পরীর কথায় আমি ওর পাশে বসে ওকে শান্ত করে গল্প করতে লাগলাম। দুজনে গল্প করার সময় পুকুরের ওই পাড়ে আমি ওই যে সাদা কাপড় পরা দুজন জিনকে দেখি। ওদেরকে দেখে পরীকে বললাম, আচ্ছা পরী, দেখো ওই জিনদের দেখো, আমি রোজ রাতে কোনো না কোনো সময় ওদের দেখি। ওরা কি এটা জানে না? কই, কখনো তো কথা বলতে আসেনি বা ভয়ও দেখায়নি। আমার কথার জবাবে পরি বললেন, ওরা তোমার বিষয়ে অবশ্যই জানে, তুমি ওদের দেখো এটাও জানে, কিন্তু তুমি ওদের কথা কাউকে বলো না, ওদের ডিস্টার্ব করো না, তাই ওরা তোমাকে কিছু বলে না, তোমার সামনে আসে না। ওরা হয়তো মনে করে ওরা তোমার সামনে আসলে তুমি ভয় পাবা। পরীর কথায় আমি ওদের দিকে তাকিয়ে বললাম, ওরা মনে হয় ভালো জিন। তখন পরি বলল, হ্যাঁ, ওরা ভালো। আচ্ছা তুমি ঘরে যাও, গিয়ে কিছু একটু করে ঘুমাও, আমি আজ চলে যাই, কাল আসবো, কেমন? কথাটা বলে চলে গেলেন হাফসা পরি। ও চলে যাওয়ার পর আমি ঘরে গিয়ে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠলাম সকালে। সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাকে বললাম, মা, খিদে লাগছে, খাবার দাও, আমি গোসল করে আসছি। কথাটা বলে গোসল করে ঘরে আসলাম। ঘরে এসে দেখি মা খাবার নিয়ে তাহিদকে কোলে নিয়ে বসে আছে।
আমি ঘরে ঢুকে ছোট বাচ্চাটা মানে তাওহিদকে কোলে নিয়ে বললাম, তাওহিদ খাবার খেয়েছো? চলো আমি তোমাকে খাওয়াই দেই। কথাটা বলে আমি খেতে লাগলাম, তাওহিদকেও খাবার খাওয়াতে লাগলাম। এদিকে মা তখন বলল, নাহিদ এখন কি করবি? অন্যের ছেলেকে কোলে নিয়ে খাবার খাওয়াচ্ছিস, নিজে বিয়ে করলে আল্লাহ দিলে তোরও এরকম একটা সন্তান হবে। মায়ের কথায় আমি হেসে বললাম, আগে তো বিয়ে করি তারপর সন্তান। আমার কথায় মা বলল, তো বিয়ে কর, মেয়ে তো রেডি। চেয়ারম্যানের মেয়ে ঝিনুক তো দেখতে মাশাল্লাহ ভালো। মায়ের কথায় আমি বললাম, সুন্দর হলে কি বিয়ে করতে হবে? মা তুমি বুঝো না, ওদের সাথে আমাদের যায় না। আমি বলতে গেলে ওদের বাড়ির চাকর। কেউ কেউ বলে না, ভালোবাসা সবার উপরে ধনী গরিব দেখে ভালোবাসা বা সম্পর্ক হয় না। আসলে কথাটা ভুল মা। ধনী গরিবের সম্পর্ক তো হয়, কিন্তু সেই সম্পর্ক করে সুখে থাকতে পারে কয়জন? যে গরিব যে গরিব যে ধনীদের কাছ থেকে কোনো না কোনোভাবে খোঁটা খাবে, কষ্ট পাবে। আমি চেয়ারম্যান ওর মেয়ের বিষয়ে কিছু বলতে চাই না। কালকে আমি রাগ করে চলে যাবার পর তুমি চেয়ারম্যান সাহেবকে কিছু বলছো নাকি? আমার কথার জবাবে মা বললেন, না আমি আর কি বলবো। তুই যেখানে রাজি না সেখানে আমি রাজি হই কিভাবে? তুই চলে যাবার পর আমি ওনাকে বলেছি, চেয়ারম্যান সাহেব নাহিদ আমার একমাত্র ছেলে। ও আপনার মেয়েকে বিয়ে করতে রাজি না হলে আমি কিছু বলতে পারবো না। আমার কথা চেয়ারম্যান বলে, নাহিদের মা নাহিদকে বুঝাও, আমার মেয়ে তো খারাপ না, আমার মেয়েকে বিয়ে করুক সুখে থাকবে ও। কথাটা বলি চলে যায় উনি। মায়ের কথায় আমি বললাম, মা তোমাকে একটা কথা বলার ছিল। জানি না কথাটা শুনে কি বলবা। আমার কথায় মা বললেন, কি এমন কথা বল। তখন আমি মাকে বললাম, মা আমি একজনকে পছন্দ করি। ও কোনো সাধারণ মেয়ে না, ও একটা পরী। একটা পরীকে পছন্দ করি আমি। শুধু আমি না, সেই পরীটাও আমাকে পছন্দ করে, ভালোবাসে। আমার কথায় মা অবাক হয়ে বললেন, তাই বলে পরী? আমি সবসময় তোকে এসব জিনপরিদের থেকে আলাদা রাখতে চেয়েছিলাম। শেষমেশ কিনা তুই একটা পরীকে ভালোবাসলি। পরীটা তো খারাপ হতে পারে, তোর যদি কোনো ক্ষতি করে। মায়ের কথায় আমি বললাম, না মা, ওর নাম হাফসা। হাফসা খুব ভালো পরী। হাফসা পরীর মা বাবাও আমার কথা জানে। দুদিন আগেও আমি ওদের রাজ্যে গিয়েছিলাম, ওরা আমার সাথে কথা বলেছে। আমার কথায় মা বললেন, তলে তলে এত কিছু করেছিস, একটা পরীকে ভালোবাসিস, ওকে বিয়ে করবি। তোর মা হয়ে আমি না হয় মেনে নিলাম, কিন্তু সমাজের মানুষ কিভাবে মানবে? মায়ের কথা আমি বললাম, কেউ জানবে না, না জানলে তো হলো। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। হাফসা পরী বলছে, ও আজকে আসবে আমাদের বাড়িতে। ও আমার কাছে আসলে তোমার সাথে কথা বলাবো। কথাটা বলে খাবার খেয়ে ঘরে চলে গেলাম আমি। ঘরে গিয়ে শুয়ে শুয়ে পরীর অপেক্ষা করতে লাগলাম, কিন্তু পরী তখন না আসায় আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম বিকেলে। ঘুম থেকে উঠে বুঝতে পারলাম শরীরে প্রচুর জ্বর আসছে। জ্বর আসায় আমি আর কোথাও না গিয়েই শুয়ে রইলাম। আমি শুয়ে থাকার সময় হাফসা পরীকে দেখতে পারি। ওকে দেখে বলি, হাফসা আসছো? তুমি না সকালের দিকে আসতে চেয়েছিলা, আসলা না যে? আমি তোমার অপেক্ষা করছিলাম। আমার কথায় হাফসা আমার কাছে এসে কপালে হাত রেখে বলল, জ্বর আসছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে জ্বর আসলো। আচ্ছা শোনো, মাকে তোমার কথা বলেছি, তোমার কথা জানে মা। তোমার কথা এখন মা জানে। আমি বলেছি, তুমি আসলে কথা বলাই দিব। তুমি এখানেই থাকো, আমি মাকে ডাকি কেমন? কথাটা বলে মাকে ডাকলাম। আমার ডাকে মা ঘরে এসে পরীকে দেখি অবাক হয়ে বলল, আহ ইনি কে? নাহিদ কে ইনি? মায়ের কথায় আমি বললাম, মা ও হাফসা, হাফসা পরী। আমার কথায় মা পরীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি তুমি পরী? মায়ের কথায় পরী বললেন, হ্যাঁ মা আমি পরী। এখন মানুষের রূপে আছি বলে বুঝতে পারছেন না। তখন মা বলল, ও তাই হবে। তা মা কেমন আছো? তোমার মা বাবা ভালো আছে? মায়ের কথা জবাবে পরী বললেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো। তখন মা বললেন, তুমি মাশাআল্লাহ অনেক মিষ্টি দেখতে। মা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মায়ের কথায় পরী বলল, না মা আমি এখন কিছু খাবো না, আপনি বসুন। তখন আমি বললাম, আমার শরীর তো আজ অনেক খারাপ। শরীরে এত জ্বর নিয়ে পুকুর পাড়া দিতে যাব কিভাবে? আমার কথা জবাবে পরী বললেন, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। আজকে আমি পুকুর পাহারা দিব। কেউ যেন মাছ চুরি করতে না পারে সেদিকে খেয়াল রাখবো। তুমি রাতে ওষুধ খেয়ে ঘুমাইও কেমন? পরীর কথায় আমি খুশি মনে রাজি হলাম। তখন পরী আমারও মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেল। ও চলে যাবার পর শরীরের জ্বর নিয়ে আমি আর সেদিন কোথাও যাইনি। রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে যায়। মা ডাকছে আর বলছে, নাহিদ বাইরে দেখ, চেয়ারম্যান সাহেব আসছে, চল তোকে ডাকছে। মায়ের কথায় আমি বাইরে যাওয়া, চেয়ারম্যান সাহেব বললেন, এই যে নাহিদ, রাতে কোথায় ছিলে? তোমার মা বলল তোমার জ্বর, তুমি নাকি রাতে পুকুর পাহারা দিতে যাওনি।
ওনার কথার জবাবে আমি বললাম, হ্যাঁ, ঠিকই শুনছেন। আমার জ্বর হওয়ায় আমি যেতে পারিনি। তা যেতে পারোনি ভালো কথা। আমাকে খবর দিতা। আমি তোমার জায়গায় অন্য একজনকে রাখতাম পুকুর পাহারায়। এখন তোমার জন্য আমার পুকুরে মাছ চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় ১,০০,০০০ টাকার মতো মাছ চুরি হয়েছে। কি? চেয়ারম্যান সাহেব বলেন কি? মাছ চুরি হয়েছে মানে? আমার কথায় উনি রেগে গিয়ে বললেন, মাছ চুরি হয়েছে মানে আবার কি? কি চুরি হয়েছে? তুমি পাড়া দিতে না যাওয়ার চুরিটা হইছে, এখন তোমাকে এই জরিমানা দিতে হবে। আমার চুরি হওয়া মাছের দাম ১,০০,০০০ টাকা তুমি দিবা। কি? এত টাকা? এত টাকা তো আমার কাছে নেই। কথাটা বলেই মনে মনে ভাবতে লাগলাম, হাফসা পরি তো বললো পুকুরটা পাহারা দিবে, তাহলে তাহলে মাছ চুরি হলো কিভাবে? নাকি চেয়ারম্যান আমাকে মিথ্যা বলছে? আমাকে চিন্তিত দেখে উনি বললেন, চিন্তা করে তো লাভ নেই বাপু, আমার ১,০০,০০০ টাকা দিয়ে দাও, নইলে তোমাকে জেলে যেতে হবে, আমি পুলিশ পাঠাবো। ওনার কথায় মা ভয় পেয়ে ওনাকে অনেক অনেক অনুরোধ করতে লাগলেন। এই সুযোগে চেয়ারম্যান সাহেব বললেন, ঠিক আছে, আমি নাইদকে পুলিশে দেব না, ১,০০,০০০ টাকা জরিমানাও নেব না, বিনিময়ে ওকে আমার মেয়ে জিনুককে বিয়ে করতে বলো। চেয়ারম্যান সাহেবের কথায় আমি রেগে গিয়ে বললাম, আর কতবার বলবো, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, আমি কখনোই করব না আপনার মেয়েকে বিয়ে। আমার কথায় চেয়ারম্যান সাহেব আমার কাছে এসে ফিস করে বলল, কেন বিয়ে করতে পারবা না? তোমার পরীর জন্য? কি ভাবছো পরীর কথা জানি না? খোঁজ নিয়ে পরীর কথা ২ দিন আগে জেনেছি। শুধু তাই না, কাল রাতে একজন কবিরাজ দিয়ে তোমার পরীকে বন্দি করছি। এখন কোথায় যাবা? আমার কথা মতো কাজ না করলে তোমার পরীকে মেরে ফেলবো। কি? আপনি পরীর কথা জানেন? ওকে বন্দী করেছেন? আমার কথায় চেয়ারম্যান সাহেব বললেন, হ্যাঁ, তোমার পরী আমার কাছে বন্দী। আমি একজন কবিরাজকে দিয়ে ওকে বন্দী করিয়েছি। আমি তোমাকে বারবার আমার মেয়েকে বিয়ে করার কথা বলার পরও যখন দেখলাম তুমি রাজি হচ্ছ না, তখন আমার সন্দেহ হয় তোমার উপর। তাই আমি তোমার উপর নজর রাখতে লোক রাখি। আমার রাখা লোক তোমার উপর নজর রাখতেই থাকে রাতের বেলায়। আর ২ দিন আগে ওরা আমাকে জানায়, তুমি রাতে কার সাথে জানি কথা বলো। তোমার কাছে জানি কোন মেয়ে আসে। আমার লোকেরা প্রথমে ভেবেছিল তোমার কাছে আসা মেয়েটা মানুষ, কিন্তু পরে বুঝতে পারছে ও কোনো মানুষ না, ও একটা পরী। তোমার কাছে পরী আসে জানার পর আমি একজন কবিরাজ ডেকে নিয়ে আসি। পরে সেই কবিরাজ আমাকে শিওর হয়ে জানায় তোমার কাছে পরী আসে আর তোমরা একে অপরকে ভালোবাসো। তোমার ভালোবাসা আমি মানি না। তোমার পরীকে আমি কবিরাজ দিয়ে বন্দি করিয়েছি। তোমাকে আজকে দিনটা সময় দিলাম। আজকে ভেবে আমাকে জানাও তুমি আমার মেয়েকে বিয়ে করবা কি না। তোমার উপর আমি একটা সিদ্ধান্ত দিলাম, তোমার উত্তর যদি না হয় তাহলে তোমার পরীকে আর কখনো ফিরে পাবে না। ওকে মেরে ফেলা হবে। চেয়ারম্যানের কথায় আমি ওনাকে অনেক অনুরোধ করতে লাগলাম, কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না। আমার কোনো কথা না শুনে আরেকটা কাজ করলেন। আমার বাড়িতে যে তাওহিদ নামে বাচ্চাটা, ওকে ধরে নিয়ে গেলেন। চেয়ারম্যান সাহেব আমার উপর রাগ করেন। কবিরাজকে ডাকলেন, কবিরাজ চেয়ারম্যানের সাথে আসছিল। কবিরাজ এসে বাচ্চাটাকে জোর করে কোলে তুলে নিলেন। তখন চেয়ারম্যান বলল, তুমি আমার মেয়েকে বিয়ে না করলে পরীর সাথে সাথে এই বাচ্চাটিকেও পাবে না। কথাটা বলে ওরা তাওহিদকে ধরে নিয়ে গেল। ওরা যাবার পর মা আমাকে বললেন, নাহিদ বাবা, এখন কি হবে? চেয়ারম্যান সাহেব পরীকে বন্দি করিয়েছে, আবার বাচ্চাটাকেও ধরে নিয়ে গেল। এখন কি করব আমরা? মায়ের কথায় আমিও কিছু বুঝতে পারছি না। আমি এভাবে ফেঁসে যাব ভাবতে পারিনি। এখন পরীকে আর বাচ্চাটাকে মুক্ত করে ওনার মেয়েকে বিয়ে করতে হবে আমার। আমি কি করব? হাফসা পরীর মা বাবার সাথেও কথা বলতে পারছি না। ওদের বললে ওদের বললে না হয় ওরা সাহায্য করত, কিন্তু ওদের দেখা কোথায় পাবো? এসব চিন্তায় দিনটা কেটে গেল। সারাদিন কোনো উপায় না পেয়ে রাতে চেয়ারম্যানের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান সাহেব, দেখুন, বুঝতে চেষ্টা করুন, জোর করে কি কোনো সম্পর্ক হয়? জোর করে জোর করে সুখ পাওয়া যায় না, এটা জানেন নিশ্চয়ই। আপনি দয়া করুন, দয়া করে পরীক্ষার তাহিদকে ছেড়ে দিন। আমার কথায় চেয়ারম্যান সাহেব বললেন, তোমাকে আর কতবার বলবো ওদের ছাড়বো না? তুমি আমার মেয়েকে বিয়ে করলে তো সব ঝামেলা মিটে যায়। তোমাকে শেষবারের মতো বলছি, আমার কথায় রাজি হও মিয়া, রাজি হও। রাতের বেলা আসছো, খাবার খেয়ে যাও। আসো, ভিতরে আসো। না, না, আমি কিছু খাবো না। আপনি দয়া করুন। ওই ছোট বাচ্চাটা ও কি দোষ করছে? ও অনেক ছোট, নিশ্চয়ই কান্না করছে। ওকে দিয়ে দিন, ওর জন্য মায়েরও মন খারাপ। আমার কথায় উনি জানালেন ওনার কাছে বাচ্চাটা নেই। বাচ্চাটা আছে কবিরাজের কাছে। ওনার কথায় আমি অবাক হয়ে বললাম, কবিরাজের কাছে কেন? আপনি কবিরাজের বাড়ির ঠিকানা দিন, আমি গিয়ে ওকে নিয়ে আসি। আমার কথায় উনি বললেন, না, আমি কবিরাজকে মানা করছি। তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি না হইলে ওকে যেন না ছাড়ে। এখন বলো, তুমি কি বিয়েতে রাজি? ওনার কথায় আমি রাগ করে আর কিছু না বলে বাড়িতে চলে আসলাম। ভীষণ মন খারাপ থাকায়
রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে সেই কবিরাজ দৌড়ে হাঁপাতে হাঁপাতে আমার বাড়িতে আসলো। বাড়িতে এসে তাওহিদকে দিয়ে বলল, আমাকে মাফ করো বাবা, আমি ভুল করছি। আমি এই যে বাচ্চাটাকে ফিরিয়ে দিয়ে গেলাম, শুধু একে না, আমি পরীকেও বন্দি থেকে মুক্ত করে দিচ্ছি। তুমি আমাকে মাফ করে দাও বাবা। কবিরাজের কথায় আমি অবাক হয়ে বললাম, হঠাৎ এদের ফিরিয়ে দিচ্ছেন কেন? আর আপনাকে দেখে মনে হচ্ছে ভয় আছেন। কি হয়েছে বলুন তো? কি হয়েছে বলুন? তখন কবিরাজ বললেন, আমাকে মাফ করো, আমি ওসব কিছু বলতে পারবো না। কিছু বললে ওরা আমাকে ছাড়বে না, মেরে ফেলবে। তুমি মুখে বলো আমাকে মাফ করছো, আমি চলে যাই। দয়া করে মুখে বলো দয়া করে। কবিরাজের কথায় আমি কিছু বুঝতে না পেরে বললাম, আপনি যেহেতু তাওহিদকে ফিরিয়ে দিয়েছেন, পরীকেও মুক্ত করে দিয়েছেন, তাহলে আপনাকে মাফ করলাম। আমার কথায় কবিরাজ বললেন, বেঁচে গেলাম বাবা, ঠিক আছে, ভালো থাকো। কথাটা বলেই চলে গেলেন উনি। কবিরাজ চলে যাবার পর আমি তাওহিদকে কোলে নিয়ে আদর করে বললাম, তাওহিদ, ওরা তোমাকে ওরা তোমাকে কি মেরেছে? আমার কথা জবাবে তাহিদ কিছু বলল না। তখন আমি ওকে মায়ের কোলে দিয়ে মাকে বললাম, মা, ওকে কিছু খাওয়াও। আমার কথায় মা ওকে নিয়ে খাবার ঘরে গেল। এদিকে আমি ভাবতে লাগলাম বিষয়টা কি হলো। কবিরাজ হঠাৎ পরীকে মুক্ত করলো, আবার তাহিদকে ফিরিয়ে দিল। এটা আবার চেয়ারম্যানের নতুন কোনো চাল নয় তো? কবিরাজ তো বলল হাফসা পরীকে মুক্ত করছে, তাহলে ও আমার কাছে আসছে না কেন? এই ভেবে আমি অপেক্ষা করতে লাগলাম পরীর জন্য। সেদিন দিনের বেলা পরী আর আমার কাছে আসেনি, ও আসে রাতের বেলা। রাতে পড়ি আমার কাছে আসে, আমি অবাক হয়ে বলি, হাফসা, তুমি আসছো? তোমার অপেক্ষা করছিলাম। চেয়ারম্যান তোমাকে কবিরাজ দিয়ে বন্দি করিয়েছে। তোমাকে বন্দি করে চেয়ারম্যান আমাকে বলছে ওনার মেয়েকে বিয়ে না করলে তোমাকে মুক্ত করবে না। শুধু তোমাকে না, ওরা তাওহিদকেও ধরে নিয়ে গেছে। কিন্তু কিন্তু আজকে সকালে কবিরাজ তোমাকে মুক্ত করছে। তাওহিদকে বাড়িতে রেখে আমার কাছে মাপ চেয়ে গেছে। এর কারণ কি? তোমাকে কে মুক্ত করলো? আমার কথা জবাবে পরি বলল, তা তো জানি না। কবিরাজ আমাকে বন্দি করেছিল এটা ঠিক, কিন্তু আমাকে মুক্ত কেন করেছে জানি না। আমি ভাবছি তোমার অনুরোধে আমাকে মুক্ত করেছে। কি বলো? তুমি জানো না মানে কি? হাফসা, আমি ভাবছি তোমার মা বাবা এসে মনে হয় কবিরাজকে ভয় দেখিয়েছে, যার ফলে কবিরাজ ভয়ে তোমাকে মুক্ত করেছে। সকালে কবিরাজ হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে মাপ চেয়েছিল। আমি ওনার চোখে মুখে অনেক ভয় দেখেছিলাম। আমার কথায় হাফসাপুরি বলল, এখানে নিশ্চয় কোনো রহস্য আছে। আমি সব কিছু খোঁজ নিয়ে তোমাকে জানাবো। তার আগে একটা কাজ করে আসছি। পুরীর কথায় ওকে বললাম, কি কাজ করবা? কোথায় যাচ্ছ? তখন পুরী বলল, চেয়ারম্যানের বাড়িতে। কথাটা বলেই বাতাসে মিশে গেলেন পুরী। আমার এখান থেকে চলে যাওয়ার পর পুরী সোজা চলে যায় চেয়ারম্যানের বাড়িতে। হাফসাপুরি শুরুতে যায় চেয়ারম্যানের মেয়ের ঘরে। ওর ঘরে গিয়ে ভয়ঙ্কর রূপে দেখা দেয় চেয়ারম্যানের মেয়ে ঝিনুককে। পুরীর ভয়ঙ্কর রূপ দেখে চেয়ারম্যানের মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ও জ্ঞান হারানোর পর পুরী চেয়ারম্যানের ঘরে যায়, তখন পুরীর ওরকম ভয়ঙ্কর রূপ দেখে চেয়ারম্যানের বউ চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ওরা জ্ঞান হারানোর পর বিপদে পড়ে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান পুরীর এই ভয়ঙ্কর রূপ দেখে চিৎকার দিতে থাকে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তখন পুরী চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান, অনেকবার বেড়ে গেছিস। সেদিন আমি বুঝতে পারিনি তোরা লুকিয়ে আমার কাছে আসবি আর আমাকে বন্দি করবি। চেয়ারম্যান, তুই আমারও নাহিদের পিছনে লাগছিলি না? আজকে কোথায় যাবি? আমাকে কবিরাজ দিয়ে বন্দি করার সাহস তুই কোথায় পেলি? কথাটা বলে ঠাস করে একটা থাপ্পড় দিলেন চেয়ারম্যান সাহেবকে। থাপ্পড় খেয়ে ভয়ে চেয়ারম্যান পরীর কাছে মাপ চাইতে থাকে আর বলতে থাকে, এইরকম ভুল আর কখনো করব না, আমাকে এবারের মতো মাফ করে দাও। তখন পরী বলে, তোরে মাফ করতে পারি যদি তুই আমারও নাহিদের জীবনে থেকে চোরে দূরে থাকিস। তুই তুই আজকের পর নাহিদের ধারে কাছে যাবি না। তোর মেয়ের সাথে পর যদি বিয়ের কথা বলবি না, তোর মেয়ের সাথে একবারও আর বিয়ের কথা বলবি না নাহিদের। আর হ্যাঁ, তোর পুকুরের মিথ্যা মাছ হারানোর যে ওর কাছে টাকা চেয়েছিলি, সেটাও চাবি না। কি মনে থাকবে? তখন চেয়ারম্যান বলে, হ্যাঁ, আমি তোমার সব কথায় রাজি, আমাকে ছেড়ে দাও। তখন পুরি চেয়ারম্যানকে বলে, ঠিক আছে, এবারের মতো মাফ করে চলে গেলাম। এরপর কোনো ঝামেলা করলে তোর সাথে তোর পরিবারের সবাইকে শেষ করে দিব। কথাটা বলে হাফসা পরি আবারও আমার কাছে চলে আসলেন। কথাটা বলে হাফসা আবারও আমার কাছে চলে আসলেন। ও আশায় আমি বললাম, কোথায় গিয়েছিলে? তোমাকে না বলেছিলাম মিছিমিছি ঝামেলায় জড়াবে না? চেয়ারম্যানকে কিছু করেছো কি? আমার কথা জবাবে পুরি বলল, ওকে জন্মে শিক্ষা দিয়ে দিছি। আজকের পর থেকে চেয়ারম্যান তোমার আমার মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। দেখো, তবুও আমার ভয় করে। চেয়ারম্যান যদি অন্য কবিরাজের কাছে যায়, তো তখন কি হবে? আমার কথায় পুরি বললেন, নাহিদ, তুমি কোনো চিন্তা করো না। আমার মনে হয় না আজকের পর থেকে
চেয়ারম্যান তোমার আমার মাঝে ঝামেলা করবে। হাফসার কথায় ওকে বললাম, আচ্ছা তুমি না আরেকটা বিষয় খোঁজ নিতে চাই না? মানে তোমাকে কে মুক্ত করছে সেই কবিরাজের কাছ থেকে? আমার কথার জবাবে হাফসা বললেন, হ্যাঁ আমি ওই বিষয়ে খোঁজ নিয়েছি। খোঁজ নিয়ে জেনেছি একদল শক্তিশালী জিন এসে কবিরাজকে ভয় দেখিয়েছে, যার ফলে কবিরাজ আমাকে মুক্ত করেছে। আরে তাই নাকি? ওই শক্তিশালী জিনগুলো তো তোমার মা বাবা বা তোমার পরিচিত কোনো জিন হতে পারে। আমার কথার উত্তরে হাফসা বললেন, না নাহিদ, ওরা আমার মা বাবা বা আমার পরিচিত কোনো জিন না। আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, যে জিনগুলো কবিরাজকে ভয় দেখিয়েছে ওরা সরাসরি জিন সর্দারের আদেশে আসছে। কিন্তু আমি এটা বুঝছি না, এই কবিরাজকে ভয় দেখাতে ওরকম শক্তিশালী জিনেরা কেন আসলো? হাফসার কথা শুনে ওকে বললাম, তুমি ওদের চেনো না, তোমার জন্য ওই জিনেরা আসেনি, তাহলে কার জন্য আসছে? তাওহিদ। তাওহিদ কথাটা বলে আমিও হাফসা তাওহিদের দিকে তাকালাম। তখন হাফসা বলল, তাওহিদের জন্য ওই জিনেরা আসছে? না, এরকমটা কেন হবে? তাওহিদ তো একটা মানুষ, ওর জন্য ওই জিনেরা কেন আসবে? হাফসার কথা জবাবে ওকে বললাম, তুমি যাই বলো হাফসা, আমার মনে হয় তাওহিদ সাধারণ কোনো বাচ্চা না। আমার মনে হয় তোমার জন্য না, তাওহিদের জন্য ওই জিনেরা আসছে কবিরাজের কাছে, আর কবিরাজকে ভয় দেখিয়েছে। সেটা আমি সঠিক বলতে পারবো না নাহিদ, তুমি এসব বাদ দাও তো। আজকের পর চেয়ারম্যান তোমারও আমার মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। আমি বলি কি, আমাদের দুজনের পরিবার যেহেতু আমাদের কথা জানে, আমরা একে অপরকে যেহেতু ভালোবাসি, তাহলে চলো আমরা বিয়ে করি। তুমিও তোমার মা বাবা রাজি থাকলে আমি আমার মা বাবাকে তোমার মায়ের কাছে আসতে বলি, আমাদের বিয়ে কথা বলতে। পরীর কথায় ওকে বললাম, আমি মাকে বলে তোমাকে জানাবো, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ও আমার কথায় তখনকার মতো চলে গেল পরী। ও চলে যাবার পর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি মাকে সব ঘটনা খুলে বললাম। আমার কথায় মা বললেন, হাফজাপুরীর মা বাবাকে তাহলে আসতে বলিস, আমি ওদের সাথে কথা বলবো। আমারও তো বয়স হয়ে গেছে, আমি বেঁচে থাকতে তোর বিয়েটা দিতে পারলে চিন্তামুক্ত হব। মায়ের কথায় খুশি হয়ে বললাম, ঠিক আছে মা, তাহলে হাফসা আমার কাছে আসলে আমি ওকে বলবো। কথাটা বলে আমি ঘরে গিয়ে পরীকে স্মরণ করলাম। আমার স্মরণে বেশ কিছুক্ষণ পরে সে হাজির হলো হাফসাপুরী। ও আশায় আমি খুশি মনে বললাম, হাফসা, আমার মা রাজি হয়ে গেছে, তোমার মা বাবাকে আসতে বলেছে, মা কথা বলবে। আমার কথায় হাফসা খুশি হয়ে বললেন, ঠিক ঠিক, তাহলে আর দেরি না করে আজকে সন্ধ্যায় মা বাবাকে নিয়ে আসি। তুমি মাকে বলে রাখিও আজকে সন্ধ্যায় আমরা আসবো তোমাদের বাড়িতে। কথাটা বলে তখনকার মতো চলে গেলেন হাফসাপুরী। ও চলে যাওয়ার পর আমি মাকে সবটা বললাম। মাকে বললাম, আজকে সন্ধ্যায় হাফসার মা বাবা আসবে আমাদের বাড়িতে। আমার কথায় মাও রাজি হলেন। মা রাজি হবার সেদিন সন্ধ্যাবেলা কথা মতো হাফসা পরী, ওর বোন, ওর মা বাবা সবাই আসলেন আমাদের বাড়িতে। হাফসার বাবা এসে মাকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন আপনি? ওনার কথার জবাবে মা বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন নিশ্চয়ই? তখন ওরা বললেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার বাড়িতে কেন আসছি নিশ্চয়ই জানেন। আমার মেয়ে, আমার মেয়েও আপনার ছেলে দুজন দুজনকে পছন্দ করে। যদিও আপনারা মানুষ, আমরা জেন, পরিস্থিতি অন্য কথা বললেও এটা মেনে নিতে হচ্ছে। আপনি রাজি থাকেন তো আমরা ওদের বিয়ে দিতে চাই। পুরীর বাবার কথায় মা বললেন, ভাই সাহেব, নাহিদ আমার একমাত্র ছেলে, ও ছাড়া আমার কেউ নাই। ওর বাবা অনেক আগে মারা গিয়েছিলেন। নাহিদ ও আফসা একে অপরকে পছন্দ করে। আপনার মতো আমিও চাই ওদের বিয়ে দিতে, কিন্তু ভাই সাহেব, আমার একটাই অনুরোধ, ওদের বিয়ের পর আমার ছেলেটাকে আমার কাছ থেকে আলাদা করবেন না। মানে ওদের বিয়ের পর ওরা আমার কাছেই থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে ওরা জিন রাজ্যে আপনাদের যাবে দেখতে, কিছুদিন থেকে আবার চলে আসবে। আপনি কি বলেন? মায়ের কথায় পরীর বাবা বললেন, আপনি যা বলবেন সেটাই হবে। আমার মেয়ে আপনাদের সাথেই থাকবে, মাঝে মাঝে আমাদের জিন রাজ্যে যাবে, এতেই হবে। ওনারও মায়ের কথায় মিল হওয়ায় ওরা ঠিক করলেন দুদিন পর আমাদের বিয়ে হবে। এই বলে ওনারা আমাদের সাথে খাবার খেলেন। খাবার শেষে পুরীর মা বাবা চলে যাবার সময় পুরীর বাবা হঠাৎ বললেন, আপনারা কিছু মনে করবেন না, আমার মনে হয় আপনাদের বাড়িতে জিনের আসা যাওয়া বা উপস্থিতি আছে। ওনার কথায় আমিও মা অবাক হয়ে বললাম, কই, আমরা ছাড়া তো আমাদের বাড়িতে কেউ নেই, আমি মা আর এই ছোট বাচ্চাটা। তখন উনি বললেন, দেখুন, আমি একজন বয়স্ক জিন, আমি বুঝি কোথায় জিনেরা চলাফেরা আছে। আমি শিওর হয়ে কিছু বলতে পারবো না, এটা ঠিক, কিন্তু আমি বুঝতে পারছি আপনাদের বাড়িতে জিনের উপস্থিতি আছে। তা যাই হোক, তাহলে ভালো থাকবেন। দুদিন পর ওদের বিয়ে হবে। বিয়ে কোথায় ও কিভাবে হবে সেটা হাফসা আপনাদের সময় হলে বলবে। কথাটা বলেই হাফসা পরি, ওর বোন ও মা বাবার সবাই চলে গেল। ওরা যাবার পর আমি মাকে বললাম, মা, আমি একটু বাইরে থেকে আসি। কথাটা বলেই বাইরে গেলাম। আমি বাইরে ঘুরতে নয়, সরাসরি চলে যাই চেয়ারম্যান সাহেবের বাড়িতে। কারণ আমি দীর্ঘদিন ওনার পুকুরে পাহারা দেওয়ার কাজ করেছি।
উনি আমার মালিক ছিলেন। পরীকে ওনার ভয় দেখিয়েছেন। এই জন্য উনি যেন আর কোনো ঝামেলা না করে সেই জন্য অনুরোধ করতে গেছি। আমি ওনার বাড়িতে যাবার পর বলি, চেয়ারম্যান সাহেব, পরী আমাকে সবটা বলেছে। ও আপনাদের ভয় দেখিয়েছে। আমি ওর হয়ে আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমি দীর্ঘদিন আপনার পুকুর পাহারা দেওয়ার কাজ করেছি। এখন থেকে সেই কাজটা আর করব না। আশা করি আপনি আমারও পরী মাঝে বাধা হয়ে দাঁড়াবেন না। আমার কথা শুনে চেয়ারম্যান বলল, আমি দেরিতে হলেও বুঝতে পারছি জোর করে কোনো সম্পর্ক বা ভালোবাসা হয় না। আমি তোমাকে কথা দিলাম, আজকে তোমারও পরীর মাঝে কোনো ঝামেলা করব না। আমরা তোমার উপর জোর জুলুম করেছি, সেজন্য মাফ করে দিও। ওনার কথায় আমি খুশি হয়ে আবার ওনাদের কাছ থেকে মাপ চেয়ে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়ি থেকে আসার সময় মাঝ রাস্তায় যখন আসি, তখন বুঝতে পারি আমার পিছন পিছন কেউ আসছে। পিছনে কাউকে অনুভব করায় পিছনে ঘুরে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। কাউকে দেখতে না পারায় আবার সামনের দিকে ঘুরে হাঁটতে যাব, এমন একটা সময়ে আমার সামনে এসে দাঁড়ায় ভয়ঙ্কর একটা জিন। জিনটার ছুরুত এতটাই ভয়ঙ্কর যে আমি ভয়ে জমে গেছি, এরকম একটাই অবস্থা। আমি সেই জিনটাকে দেখে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলি, কে আপনি? আমাকে কিছু করবেন না, যেতে দিন আমাকে। আমার কথায় সে জিনটা ভয়ঙ্করভাবে হাসি দিয়ে আমার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। ও আমার কাছাকাছি এসে ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দিবে এমন একটা সময় সেখানে আসলেন হাফসা পরী। হাফসা এসে চিৎকার দিয়ে বললেন, গালিব, সাবধান, কি করছো? তোমার সাহস হয় কি করে ওর ক্ষতি করার চেষ্টা করার? পরীর কথা সে জিনটা আমাকে বলেন, বেঁচে গেলি, আজকের জন্য বেঁচে গেলি। কথাটা বলে ও বাতাসে মিশে গেলেন। জিনটা চলে যাবার পর আমি হাফসার কাছে গিয়ে বললাম, হাফসা, কেউ নেই, তুমিও ওনাকে চিনো? হুম, তুমি চেনো ওনাকে? আমার কথায় হাফসা মাথা নিচু করে বলল, হ্যাঁ, ওকে আমি চিনি। ও আমাদের রাজ্যের জিন। ওর নাম গালিব। গালিব আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়। তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়ায় ও তোমার ক্ষতি করতে আসছে। প্রিয় লিসেনার, এই অসাধারণ পরিকল্পটা কিন্তু সামনে এখনো অনেক কাহিনী বাকি। এই গল্পের প্রথম পর্ব কেমন লাগলো জানান সবাই। আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব তাড়াতাড়ি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।